সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কেমিস্ট্রি মাঠ ভুবনে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে মূলত আলোচনা করব আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে প্রিপারেশান নিলে আমার যে কোনো পরীক্ষা, সেটা আমার কলেজের পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা অথবা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট কিংবা বুয়েট চুয়েট বিভিন্ন অ্যাডমিশন টেস্টগুলোতে কীভাবে খুব ভালোভাবে এই পার্টিসিপেট করা যায় সেটা নিয়েই মূলত আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ কোন কোন টপিকসগুলো এখানে ইম্পর্টেন্ট, কোনগুলোর উপর বেশি জোর দিতে হবে সেই জিনিসগুলোই মূলত উঠে আসবে। আমি এর মধ্যে বলেছিলাম যে চ্যাপ্টারটি থেকে আমি হয়তো কোশ্চেন আনসার একটা সেশন করব, যেটা হয়তো এখানে কোশ্চেন করার মতো তো আলাদা কেউ নাই, আমি নিজেই স্টুডেন্ট হয়ে প্রশ্ন করব, আবার নিজেই আবার টিচার হিসেবে উত্তর দিব, সেইভাবেই মূলত কোশ্চেন আনসার সেশনটা। তো এখন প্রথমেই বলে রাখি, আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটিতে আমার পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমাদের থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার 1 থেকে 118টা পর্যন্ত যে মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলো সবগুলো ওইভাবে সিরিয়ালি মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু আমাদের একটা সিস্টেমে যে কোন মৌল পর্যায় সারণীতে কোন গ্রুপে কোন পর্যায়ে পড়বে সেটা ইলেকট্রন বিন্যাস দেখে কিংবা আমি বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিভাবে সেটা বের করতে পারি। তো প্রথম কথা হচ্ছে, আমার এখানে যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, সেজন্য আমি মুখে মুখে অন্তত সামনাসামনি বসেই তোমাদের সাথে আলাপ করলে অনেক কিছু উঠে আসবে, এবং সেগুলা তোমরা অন্তত পড়ার সময় সেটা একটা কাগজ কলম হাতের কাছে রেখে যেই টপিকসগুলো আমি ইম্পর্টেন্স দিচ্ছি সেই জিনিসগুলোর উপর আলাদা করে হয়তো আমার আলোচনার সময় তুমি কিছুটা লিখবা, লেখার প্র্যাকটিসটা করবা। তো এখন প্রথমেই আমি বলে রাখি যে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম আলোচনা করার আগে আমাদের 1 থেকে শুরু করে 118টা পর্যন্ত মৌল আমি আগেই বলেছি সবগুলো মুখস্থ করার দরকার নাই, কিন্তু পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে, কয়টা পর্যায় আছে সেগুলো যদি আমি একটু ভালো করে জানি তাহলে কিন্তু অনেক ইজিলি তুমি সেটা বের করতে পারো। প্রথম কথা হচ্ছে, দেখো আমাদের পর্যায় সারণীতে 1 থেকে 118টা পর্যন্ত যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলা 2 ধরনের পর্যায় সারণীতে এটা ক্যাটাগরাইজ করা আছে, ভাগ করা আছে। 2 ধরনের পর্যায় সারণী বলতে আমাদের একটা পর্যায় সারণী ছিল আগে, যেটা আধুনিক পর্যায় সারণী, সেটাও বর্তমানে অবশ্য আধুনিক না, পুরানো হয়ে গেছে। আরেকটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। আমি একটু নর্মালি বলে রাখি, আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় সংখ্যা ছিল 1 থেকে 7 পর্যন্ত, এবং গ্রুপ হচ্ছে রোমান হরফে লেখা 1 থেকে 7 পর্যন্ত এ এবং বি দুইটা ভাগ, 1 থেকে 7 পর্যন্ত এ এবং বি দুইটা ভাগ, আর গ্রুপ নাম্বার 8 একটা গ্রুপ এবং গ্রুপ নাম্বার 0 একটা গ্রুপ। তাহলে 1 থেকে 7 পর্যন্ত যদি এ এবং বি দুইটা ভাগ থাকে তাহলে 7 দুগুণা 14, আর 8 একটা গ্রুপ 15, আর 0 একটা গ্রুপ, তাহলে 16টা গ্রুপ হচ্ছে আধুনিক পর্যায় সারণী অনুসারে। আর আমাদের সর্বাধুনিক পর্যায় সারণী যেটা, অর্থাৎ বর্তমানে যেটা প্রচলিত আছে, সেটা পর্যায় সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত একইভাবে আধুনিক পর্যায় সারণীর মতো, কিন্তু এখানে গ্রুপ সংখ্যা হচ্ছে ইংরেজিতে লেখা 1 থেকে 18 পর্যন্ত, সরাসরি 1 2 3 করে এরকম সিরিয়ালি 1 থেকে 18 পর্যন্ত। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 1 থেকে 18 পর্যন্ত সরাসরি 18টা গ্রুপ। তার মানে আধুনিক পর্যায় সারণীতে ছিল 16টা গ্রুপ, এখানে হচ্ছে 18টা গ্রুপ। তার মানে 2টা গ্রুপ বাড়লো কীভাবে সেটা একটু ভালো করে বুঝো। আমার এখানে গ্রুপ নাম্বার 8 নামের যে একটা গ্রুপ আধুনিক পর্যায় সারণীতে ছিল, আমি এর আগেই বলেছি রোমান হরফে 1 থেকে 7 পর্যন্ত এ এবং বি দুইটা ভাগ, গ্রুপ নাম্বার 8 একটা গ্রুপ এবং 0 একটা গ্রুপ। এই যে গ্রুপ নাম্বার 8 যেটা, অর্থাৎ ভি দিয়ে তারপর 3টা ভাগ, সেই 8, ওই 8 গ্রুপটাতে একসাথে 3টা মৌলকে স্থান দেওয়া হয়েছিল। যেমন নর্মাল উদাহরণ হিসেবে জানলে তোমরা বুঝবা যে আয়রন, কোবাল্ট, নিকেল, ফেরাম, কোবাল্ট, নিকেল, ফেরামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, কোবাল্টের 27 এবং নিকেলের 28, এই 3টা মৌল, এবং তার নিচেও আরও এরকম মৌল আছে।
তিনটা মৌলকে স্থান দেওয়া হয়েছিল গ্রুপ নাম্বার 8-এ। পরবর্তীতে সেটা সর্বাধুনিক পর্যায় সারণী যখন হয়েছে তখন তাদের 3 জনের জন্য আলাদা আলাদা 3টা গ্রুপ, ফলে ওইখানে 2টা গ্রুপ বেড়ে যাওয়াতে আমার সর্বাধুনিক পর্যায় সারণী অনুসারে গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের টোটালি 18টা, আর আমাদের আধুনিক পর্যায় সারণীতে সেটা ছিল গ্রুপ ছিল মোট 16টা। যাই হোক, সেটা বের করারও একটা সিস্টেম আমি হয়তো আমার আগের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়। তো এটা এখানে হয়তো বারবারই বলতে গেলে এটা রিপিটেশন হবে, তোমাদেরও বিরক্তি আসবে, সেজন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। তোমরা ওই লিঙ্ক দেখে মৌলের পর্যায় সারণীতে 2টা প্রসেসে আমি দেখিয়েছি, তো সেই 2টাই যদি তুমি ভিডিওতে দেখো একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমাদের প্রথমে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যখন আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা মোটামুটি আমাদের জানা থাকতে হবে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে 4s2, 3d10। তার মানে এই যে কোন শক্তি স্তরগুলো আগে আসতেছে, কোন শক্তি স্তরগুলো একটু পরে যাচ্ছে, সেগুলো কিন্তু পুরোটাই নির্ভর করে আমাদের আউফবাউ নীতির উপর। আউফবাউ নীতি নিশ্চয়ই এর মধ্যে তোমরা জানো, আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, এটা কোনো বিজ্ঞানীর নাম না। অনেকে আবার খুব সুন্দর করে লিখে দেয় যে বিজ্ঞানী আউফবাউ এই নীতিটি আবিষ্কার করেন। হ্যাঁ, এটা হয়তো বাঁধা কতগুলা ইয়েতে লিখে দেয় আর কি। তো আউফবাউ নীতির ভিত্তিতেই আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো হবে, এবং সেটা প্রথম থেকে অন্ততপক্ষে আমাদের 1 থেকে 36 কিংবা 50টা পর্যন্ত, অথবা যে কোনো একটা সংখ্যা, মোটামুটি 118টা পর্যন্ত মৌলের দরকার নাই, আমি ওই পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস মোটামুটি যাতে শিখতে পারি সেরকম একটু প্র্যাকটিস করব। এটা তোমাদের এসএসসি লেভেলে যেহেতু আমরা পড়েছি, সুতরাং এটা খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তো এর মধ্যে আমার প্রথমেই হচ্ছে আমাদের মৌলসমূহকে 4টা ব্লকে ভাগ করা হয়, এবং সেটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক। আমি প্রথম কোশ্চেন, যেটা কেউ যদি জিজ্ঞেস করে যে কোন ব্লক মৌলের সংখ্যা কতটা, তাহলে দেখো এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। তারপর পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। এস ব্লক 14, পি ব্লক 36, তাহলে 36 আর 14 মিলে টোটাল হচ্ছে 50টা। এবং ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টা, সবচেয়ে বেশি ডি ব্লক মৌল 41, 41। এবং এ ব্লক মৌলের সংখ্যা সেটা হচ্ছে 27। তাহলে ওইদিকে 41 আর 27 মিলে সেখানে 68টা মৌল, আর ওইদিকে 50টা, তাহলে 68 আর 50 মিলে আমাদের টোটাল 118টা মৌল। তাহলে আমার যে কোনো প্রশ্ন যদি আসতে পারে যে পৃথিবীতে এস ব্লক মৌলের সংখ্যা কতটি, পি ব্লক মৌলের সংখ্যা কতটি, ডি ব্লক, আবার বলি এস হচ্ছে 14, পি হচ্ছে 36, ডি হচ্ছে 41, 14-র বিপরীত 41, ওইভাবেও কিছুটা মনে থাকে, আর ওইটা হচ্ছে 27। যাই হোক, আমরা এস, পি, ডি এবং এ ব্লক মৌলের সংখ্যাগুলো জানলাম, কিন্তু আমাদের একদম ছোট্ট কমন প্রশ্ন, এস ব্লক মৌল কাকে বলে? কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাহলে সেটাকে এস ব্লক মৌল বলে, সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায় তাহলে পি ব্লক মৌল বলে, ডি অরবিটালে গেলে ডি ব্লক মৌল, এবং এফ অরবিটালে গেলে এফ ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলের সাথে আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা প্রসঙ্গ টেনে আনি, সেটা হচ্ছে ডি ব্লক এবং অবস্থান্তর মৌলে। আমার অবস্থান্তর মৌল নামে আরেকটা আছে, সেটা টার্ম আছে, সেটা এই সুযোগে তোমরা জেনে রাখো। তোমাদের হয়তো এসএসসি লেভেলে যেটা জেনেছ যে ওইখানে জাস্ট এইটুকু লিখেছিল যে 3 থেকে 12 কিংবা 11 পর্যন্ত গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। আমাদের এখানে সংজ্ঞাটা একটু ইলাবোরেটলি তোমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে যে সমস্ত ডি ব্লক মৌলের অন্ততপক্ষে একটি সুস্থিত আয়ন আছে, স্থিতিশীল আয়ন বা সুস্থিত আয়ন আছে, যার ডি অরবিটাল, সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। আংশিক পূর্ণ মানে হচ্ছে সাধারণত ডি অরবিটালে 10টা থাকলে পুরোপুরি পূর্ণ, তাহলে 1 থেকে 9টা পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে সেটা হচ্ছে আংশিক পূর্ণ। তাহলে যে সমস্ত ডি ব্লক মৌলের এমন একটি সুস্থিত আয়ন আছে, অন্ততপক্ষে একটি সুস্থিত আয়ন আছে যার ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাকেই
অবস্থান্তর মৌল বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। তাহলে ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে ডি ব্লক মৌল, ঠিক আছে, কিন্তু যে সমস্ত ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এটা ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য। যাই হোক, আমাদের এই যে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক এবং এফ ব্লক মৌলের বিভিন্ন ধর্ম আছে, মানে সেটা ভৌত ধর্ম কিংবা রাসায়নিক ধর্ম। এই জিনিসগুলো যদি প্রত্যেকটাই তুমি সিরিয়ালি মোটামুটি দেখে নাও যে এস ব্লক মৌলের ধর্মগুলো কী কী, পি ব্লক মৌলের ধর্মগুলো কী কী, ডি ব্লক এবং এফ ব্লক, এমনকি অবস্থান্তর মৌলের অবশ্য কিছু স্পেশাল ধর্ম আছে, আমি এই প্রসঙ্গে সেটাও বলে নিই। অবস্থান্তর মৌলের 5টা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণ সংখ্যা বলতে এদের ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা হয়। যেমন একদম সিম্পল একটা এক্সাম্পল, আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে। তারপর কপার 2+, কপার প্লাস, তার মানে কপারেরও 2টা জারণ সংখ্যা আছে, স্থিতিশীল জারণ সংখ্যা। তো এরকম আমাদের মোটামুটি এই 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর মধ্যে 21 এবং 30 ছাড়া বাকি সবগুলারই 22 থেকে 29 পর্যন্ত সবগুলারই কমপক্ষে 2টা জারণ সংখ্যা আছে। তার মানে এই মৌলগুলা বিভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। এটা অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড ওয়ান, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে অবস্থান্তর মৌলগুলা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। সেকেন্ড ওয়ান হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, কালার্ড কম্পাউন্ড ফর্মেশন করে, কালার্ড কম্পাউন্ড, রঙিন যৌগ। তারপরে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। আমাদের জটিল যৌগের একটা পার্ট আছে, জটিল মানে এটা এমনি নর্মাল জটিল সেটা না, মানে এইখানে জটিল যৌগের কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেখানে কি কি থাকবে, সেই জটিল যৌগ গঠন করে এই গ্রুপের মৌলগুলা, অর্থাৎ আমাদের অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল, এরা রঙিন মানে জটিল যৌগ গঠন করে। তাহলে আমাদের পরিবর্তনশীল জারণ সংখ্যা, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন। তারপরে চতুর্থ যেটা, ফোর্থ ওয়ান, সেটা হচ্ছে এই গ্রুপের মৌলগুলা বা এদের দ্বারা গঠিত যৌগ এরা প্রভাবক হিসেবে কাজ করে। বেশিরভাগ দেখবা তোমরা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে যেই যৌগগুলো আমরা বা যেই মৌলগুলো ইউজ করি সেগুলোর বেশিরভাগই আমাদের ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, বিশেষ করে অবস্থান্তর মৌলে। তাহলে অবস্থান্তর মৌল এবং তাদের দ্বারা গঠিত যৌগসমূহ প্রভাবন ক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ এরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তারপর পঞ্চম লাস্ট যেটা, এরা চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ এদের এই গ্রুপের মৌলগুলা অনেকগুলাই চৌম্বকত্ব, অর্থাৎ এরা চৌম্বকের প্রতি আকৃষ্ট হয় কিংবা হয় না, অর্থাৎ চৌম্বকের প্রতি আকৃষ্ট হয় বিশেষ করে এই গ্রুপের মৌলগুলো। তার মানে অর্থাৎ আমি 5টা বৈশিষ্ট্য জানলাম যেটা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। এবং মাঝে মধ্যে প্রশ্ন আসে এরকম, যে প্রশ্নটা হচ্ছে যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। কেন? অবস্থান্তর মৌলের সংজ্ঞার মধ্যেই বলা আছে যে সমস্ত ডি ব্লক মৌলের, তার মানে অবস্থান্তর মৌল সংজ্ঞা দিতে গেলে আমাকে অবশ্যই ডি ব্লক মৌল কথাটা আনতে হবে, কিন্তু সবগুলো ডি ব্লক মৌলই যে অবস্থান্তর মৌল হবে তা না। কারণ কিছু কিছু ডি ব্লক মৌল আছে যাদের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায়, কিন্তু দেখা যাচ্ছে সেটা সুস্থিত আয়নের ডি অরবিটালে হয় 10টা ইলেকট্রন পুরোপুরি পূর্ণ থাকে অথবা কোনো ইলেকট্রনই থাকে না। তাহলে সেক্ষেত্রে সেটা ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়। সেই জন্য তাহলে আমি এখানে একটা প্রশ্ন এখান থেকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কেন? ব্যাখ্যা করো। তাহলে সেটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমি তাহলে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমি যখন মৌল কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত সেটা জানবো, সেটা সিস্টেম ওয়াইজ সেটা কিন্তু বের করতে পারবো, যে মানে ইলেকট্রন বিন্যাসের কোন 2টা শক্তি স্তরকে নিয়ে আমি কোন গ্রুপ কোন পর্যায়ে নির্ধারণ করব সেটা ওইভাবে জানবো। তবে আমি ছোট্ট একটা টেকনিক তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অনেক সময় বিশেষ করে আমাদের অবজেক্টিভ আনসার করার কতগুলো সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে তুমি কিন্তু কিছু কিছু টেকনিক যদি অবলম্বন করো, অ্যাপ্লাই করো, তাহলে অনেক ক্ষেত্রে
আমি নর্মাল ওয়েতে যেটা হয়তো খাতায় লিখে করি তার চেয়ে ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমি অনেক ইজিলি অনেক কম সময়ে কিন্তু সেটার উত্তর দিতে পারি। তাহলে এটাতে লাভ হয় কি, আমার একটা প্রশ্নের জন্য যদি আমি কয়েক সেকেন্ড আমি সময় বাঁচাতে পারি, সেটা আমি অন্য কঠিন কিছু প্রশ্নের মধ্যে সেটা সেই সময়টা কিন্তু দিতে পারি। যেমন একদম সিম্পল একটা এক্সাম্পল দেখো, ধরো আমি জানি পর্যায় সারণীতে যেই নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা আছে, যেটা আধুনিক পর্যায় সারণী অনুসারে 0 গ্রুপ, আর সর্বাধুনিক পর্যায় সারণী অনুসারে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 18। এই 18 নাম্বার গ্রুপে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, ইনার্ট গ্যাস, সেগুলা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং সর্বশেষ মৌল যেটা আবিষ্কৃত হয়েছে অর্গানোসেন। তাহলে এই মৌলগুলো যদি তুমি অন্তত ভালো করে জানো, এগুলার পারমাণবিক সংখ্যা সহ, তাহলে কিন্তু বেশ কিছু কাজে আসবে। যেমন দেখো একদম ছোট্ট আমি মুখে মুখে যেহেতু বলছি, লেখার দরকার নাই, তোমরা ওইভাবে মুখে মুখে শোনো। প্রথম নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে সেটা হচ্ছে হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সেকেন্ড ওয়ান নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। এরপরে আর্গন 18, তারপরে ক্রিপ্টন হচ্ছে 36, জ্যানন 54 এবং রেডন হচ্ছে 86, এবং সর্বশেষ যেটা অর্গানোসেন সেটা হচ্ছে আমাদের 118 নাম্বার মৌল। এখন ধরো বাই চান্স তোমাকে বলা হইল যে 84 নাম্বার মৌলটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থিত, সেটা যদি বলে, তাহলে সেক্ষেত্রে তুমি 1 থেকে শুরু করে একদম 1:2, 2:2 এরকম করতে করতে 84 পর্যন্ত যাইতে আমার অনেকটুকু ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে হবে। এমন হইতে পারে যে সেটা করতে গিয়ে ভুল হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে স্পেশাল যেটা টেকনিক শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি, 84, তার মানে আমাকে চিন্তা করতে হবে 84-র পাশেই, 84-র 2 ঘর পরেই কিন্তু আমাদের 86 নাম্বার মৌলটা, যেটা একটা নিষ্ক্রিয় গ্যাস, যেটা রেডন আছে। তাহলে সেই জিনিসটা আমি কল্পনা করতে পারি। তাহলে যেহেতু আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, তার মানে রেডন হচ্ছে আমাদের 6ষ্ঠ গ্রুপের 6 নাম্বার গ্রুপের সর্বশেষ মৌল। ভালো করে খেয়াল করে দেখুন, 6 নাম্বার গ্রুপের সর্বশেষ মৌল, 6 নাম্বার পর্যায়ের 6 নাম্বার পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে রেডন। সুতরাং আমাদের অবশ্যই 84 নাম্বার মৌলটাও আমাদের 6ষ্ঠ পর্যায়ে অবস্থিত, এবং 6ষ্ঠ পর্যায়ে অবস্থিত হইলে তার মানে তার 2 ঘর আগে, অর্থাৎ 17 হচ্ছে 85 নাম্বার মৌলটা, এবং 84 নম্বর মৌলটা হচ্ছে 16 নাম্বার গ্রুপে, এবং এটা 6ষ্ঠ পর্যায়ে 16 নাম্বার গ্রুপে, তাহলে সেই মৌলটা অবস্থিত। এবং 16 নাম্বার মৌল যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের এ বি যেটা ভাগ করা আছে আধুনিক, সেটা হচ্ছে 6A মৌলটাই 16। তাহলে এভাবে যদি তুমি হিসাব করো, তাহলে কিন্তু আমার হয়তো 3 কি 4 সেকেন্ডে কিন্তু আমি সেটা করে ফেলছি, যেটা আমাকে শক্তিস্তর অনুযায়ী বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী লিখলে সেটা অনেকটুকু ঝক্কি ঝামেলা অনেক আছে, সেখানে আবার ভুল টুল হইলে সেটা তো আরও সমস্যা। আর অনেক সময় খুব একটা প্রশ্নের পিছনে যখন অনেক সময় ব্যয় হচ্ছে, তখন সেটা কিন্তু মেন্টালি তোমাকে কিছুটা দুর্বল করে দেয়, যে আমার একটা সামান্য ছোট্ট একটা প্রশ্নের জন্য আমি বিরাট 5 মিনিট সময় ব্যয় করে ফেলছি, তাহলে আমার তো আসলে সময় নাই। তখন সেক্ষেত্রে তোমার যেটা হবে যে সময় যত আমি এখানে বাঁচাতে পারি, আমি অন্য কিছুতে সেটা এক্সট্রা লেবার দিতে বা এক্সট্রা সময় দিতে পারবো। সেই জন্য যত শর্টকাট সময়। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো বলা আছে যে আমাদের 39 নাম্বার মৌলটা পর্যায় সারণীর, এটা একবার পরীক্ষায় আসছিল, Y39, বাম পাশে 39 লিখে, যে Y39 মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থিত। দেখো 39 যখনই বলবে, আমি 39 থেকে কিন্তু আমার 36টা খুব কাছে, কারণ 36 আমাদের এই যে ইনার্ট গ্যাস বা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর যে পর্যায়ে পারমাণবিক সংখ্যা, সেটা অন্তত আমাকে মেমোরিতে রাখতে হবে 2, 10, 18, 36, 54, 86, 118। তাহলে সেক্ষেত্রে আমি যেহেতু 39 নাম্বার জানতে যাচ্ছি, সুতরাং 36-এর পরেই আছে কিন্তু। এখন 36 হচ্ছে আমাদের 2, 10, 18, 36, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন হচ্ছে 36। সুতরাং 36 নাম্বার মৌলটা যেহেতু চতুর্থ পর্যায়ের সর্বশেষ মৌল, তাহলে নিশ্চয়ই
37 থেকে পঞ্চম পর্যায়ে শুরু, তাহলে 37 পঞ্চম পর্যায়ের 1 নাম্বার, 38 2 নাম্বার এবং 39 পঞ্চম পর্যায়ের 3 নাম্বার গ্রুপে অবস্থিত। যেটাই 3 নাম্বার সেটা কিন্তু আবার 3B, এটার সাথে এটা কিন্তু তোমরা একটু মেলানোর চেষ্টা করবা যে আমাদের 3 নাম্বার গ্রুপটা যেটা সর্বাধুনিক পর্যায় সারণী অনুসারে 3 নাম্বার, সেটাই আধুনিক পর্যায় সারণী অনুসারে 3B। তাহলে 3A কোনটা? যেটা 13 নাম্বার গ্রুপ সেটাই হচ্ছে 3A। তাহলে 3B হচ্ছে 3 নাম্বার গ্রুপ। তাহলে পঞ্চম পর্যায়ে 3 নাম্বার গ্রুপের মৌলটাই হচ্ছে আমাদের এই 39 নাম্বার মৌলটা। তাহলে ওইভাবে মৌলটা কী সেটা আমার জানাটা অত এসেনশিয়াল না, কারণ ওইভাবে প্রশ্ন করে না যে 39 নাম্বার মৌলটার নাম লিখো, এইভাবে না। 39 নাম্বার মৌলটা যেহেতু আমাদের ইলেকট্রন বিন্যাস দিয়েও করতে পারি, আর আবার এই টেকনিক অবলম্বন করেও আমি সেটা বের করতে পারি। যাই হোক, আমাদের হয়তো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই। আরেকটা জিনিস আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো 1 থেকে 18 পর্যন্ত সেই বিভিন্ন গ্রুপের কিছু কিছু স্পেশাল নাম আছে, কোন গ্রুপের মৌলগুলোকে কী বলা হয়, তাহলে সেটাও আমরা মুখে মুখে শিখে ফেলতে পারি। গ্রুপ নাম্বার 1 যেটা অর্থাৎ 1 নাম্বার গ্রুপ, সেটাকে ক্ষার ধাতু বলা হয়, মেটাল যেটা। তাহলে মেটাল এলিমেন্ট হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ নাম্বার 1 বা 1A। এরপরে আমাদের গ্রুপ নাম্বার 2 বা 2A যেটা আছে সেই গ্রুপটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার, অ্যালকালাইন আর্থ মেটাল, যেটা আবার অনেকে মানে ভুল উচ্চারণ করে মৃৎ ক্ষারের বদলে মৃত ক্ষার বলে, এটা না, মৃৎ ক্ষার, মৃৎ মানে মাটি। অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো মাটিতে বেশিরভাগ পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে, ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো ডলোমাইট কিছু আছে যেটা ম্যাগনেসিয়ামের উপাদান, সেগুলো কিন্তু মাটিতে পাওয়া যায়, ভূমিতে পাওয়া যায়, সেই জন্য এটাকে মৃৎ ক্ষার বলে। এবং এই গ্রুপের মৌলগুলোকে ক্ষার, অর্থাৎ এদের অক্সাইড বা হাইড্রোক্সাইড এটা ক্ষার উৎপন্ন করে। আচ্ছা, তাহলে গ্রুপ নাম্বার 1ও জানলাম ক্ষার ধাতু, আর গ্রুপ নাম্বার 2 জানলাম মৃৎ ক্ষার ধাতু। এরপরে আমি শেষ থেকে শুরু করি আবার। গ্রুপ নাম্বার 18-র যে মৌলগুলো আছে অথবা শূন্য গ্রুপ যে মৌলগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বা এদেরকে নভেল গ্যাসও বলা হয়, অভিজাত ধাতু, আচ্ছা অভিজাত মৌল। যাই হোক, এরপরে আমাদের যেটা আছে গ্রুপ নাম্বার 17-এর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী বা সি সল্ট প্রডিউসার, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তাহলে এই গ্রুপের মৌলগুলা বেশিরভাগ সামুদ্রিক লবণ মানে লবণের মধ্যে পাওয়া যায়। যেমন আমরা নর্মালি যে খাবারটা খাই, যে লবণটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে এই যে আয়োডিন লবণ, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, যেটা উত্তরবঙ্গে বেশিরভাগ মানে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের এই যে গ্রুপ নাম্বার 17 বা 7A যেটা, সেই গ্রুপের নাম হচ্ছে হ্যালোজেন, সি সল্ট প্রডিউসার বা সামুদ্রিক লবণ উৎপাদনকারী, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। তার আগের গ্রুপের যে 16 নাম্বার গ্রুপ যেটা 6A, রোমান হরফে 6A, সেই গ্রুপের মৌলগুলোকে আবার বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক গঠনকারী বা আকরিক উৎপাদনকারী। অর্থাৎ এই গ্রুপের মৌল দ্বারা বেশিরভাগ আকরিক উৎপাদন করা যায়। আকরিক কি? সেটা হচ্ছে যেসব যৌগ থেকে কোনো একটা মৌলকে লাভজনক উপায়ে, প্রফিটেবল ওয়েতে আমরা নিষ্কাশন করে নিতে পারি, সেগুলোকে মানে আকরিক বলা হয়। আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য হতে, সেটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল। খনিজ মানে হচ্ছে খনিতে যেসব পদার্থ পাওয়া যায় সবগুলাই কিন্তু খনিজ, তাহলে সেগুলো। আর আকরিক হচ্ছে যেখান থেকে আমি মানে লাভজনকভাবে প্রফিটেবল ওয়েতে ওই মৌলটা নির্দিষ্ট একটা ধাতু নিষ্কাশন করতে পারবো, তাহলে সেটাকে বলা হয় আকরিক। তাহলে বেশিরভাগ আকরিক আমাদের সালফাইড অথবা অক্সাইড আকরিক, যেটা গ্রুপ নাম্বার 16-এর মধ্যে বা গ্রুপ নাম্বার 6A এর মধ্যেই অক্সিজেন সালফার আছে। যেমন নর্মাল আমাদের বক্সাইট, অ্যালুমিনিয়ামের একটা আকরিক, Al2O3 2H2O, সেটা অর্থাৎ 2 অণু পানি সম্বলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে বক্সাইট বলা হয়। তারপর এছাড়াও আমাদের যেমন জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্ল্যান্ড, যেটা জিঙ্কের একটা আকরিক। তারপর লেড সালফাইড বা গ্যালেনা, যেটা সেটা লেডের আকরিক। এইভাবে কপার পাইরাইটস একটা যৌগ আছে যেটা কপারের আকরিক, তাও কিন্তু সালফাইড আকরিক। তাহলে এইভাবে সালফাইড এবং অক্সাইড দ্বারা গঠিত যৌগই সাধারণত আকরিক হিসেবে ব্যবহৃত হয় বলে এই গ্রুপের মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। এর পরবর্তীতে আমাদের গ্রুপ নাম্বার 15 যেটা আছে, 15-এর মৌলগুলোকে আবার
নিকটোজেন বলা হয়, যেটার স্পেলিং হচ্ছে PNICTOGEN, নিকটোজেন। এখন নিকটোজেনের অ্যাকচুয়ালি আবিধানিক অর্থ যেটা, সেটা হচ্ছে শ্বাসরোধকারী। মানে অ্যাকচুয়ালি নাইট্রোজেন যখন আবিষ্কার হয়েছে, অক্সিজেন যেরকম মানুষের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করতো, নাইট্রোজেনটা তার বিপরীত। মানে নাইট্রোজেনের বাষ্প গ্রহণে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করে, অর্থাৎ সেই জন্য এটাকে শ্বাসরোধকারী বলা হয়। তাহলে এই গ্রুপের মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। তাহলে এই প্রধান প্রধান কয়েকটা গ্রুপ আমি নিষ্ক্রিয় গ্যাস বললাম, তারপরে হ্যালোজেন বললাম, চ্যালকোজেন বললাম, নিকটোজেন বললাম। তারপরে গ্রুপ নাম্বার 1 আর 2 সেটা খাট ধাতু, মৃৎ খাট ধাতু, সেটা বলা হয়েছে। আরেকটা সেটা হচ্ছে মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল যেটাকে বলে, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11, যেটা 1A, 1B। গ্রুপ নাম্বার 11 যেটা, সেটা 1B। এই গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। সাধারণত যেহেতু এই গ্রুপের মৌল দ্বারা বিভিন্ন দেশের মুদ্রা প্রস্তুত করা হয়, মানে সেজন্য এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে কপার, গোল্ড এই গ্রুপের মধ্যে পড়ে। তাহলে কপার, সিলভার, গোল্ড এগুলা গ্রুপ নাম্বার 11-এর মৌল। তাহলে ওইভাবেই আমরা জেনে নিব যে মুদ্রা ধাতু কোনগুলো, যেগুলোকে কয়েনেজ মেটাল বলে। তাহলে আমি মোটামুটি পর্যায় সারণীতে আমাদের বিভিন্ন গ্রুপকে কোনটা কি নামে করা হয় সেই জিনিসগুলো জানলাম। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌলের বিভিন্ন ধর্মগুলো সম্পর্কে আমরা ডিটেলস হয়তো আলোচনা করব, কিন্তু আমার ভিডিওটা হয়তো ইতিমধ্যেই প্রায় 19-20 মিনিট, আর আগে 6 মিনিট, প্রায় 26 মিনিটের মতো হয়ে গেছে। তারপরে এইবার আমি শুরু করি আমাদের পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম দিই। দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে পর্যায় সারণীতে যেই ধর্মগুলো পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় সেগুলোকে মূলত পর্যায়বৃত্ত ধর্ম বা ইংরেজিতে পিরিয়ডিক প্রপার্টিস বলে। এখন এই পিরিয়ডিক প্রপার্টিস আমাদের প্রায় বইতেই 7টা কি 7টার মতো আছে। আমি একটু সিরিয়ালি বলে যাই। পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তারপরে মেল্টিং পয়েন্ট ও বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেটা বললাম, তারপর হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম, এবং আরেকটা সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। তাহলে এই 7টার কথা বললাম। তাহলে এই 7টা পর্যায়বৃত্ত ধর্ম আমাদেরকে একদম মেমোরিতে ভালো করে রাখতে হবে, যে কোন পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কিভাবে পরিবর্তিত হয়, সেটার অর্থাৎ পরিবর্তিত হওয়ার ব্যাপারটা, অর্থাৎ মূল রহস্যটা কোথায়, সেটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। তো এখানে আমাদের পরমাণুর আকার যেটা বললাম, আকার বলতে আমরা সাধারণত একটা সাইজ বুঝি। যেমন ধরো, তোমাকে যদি একটা কমলার আকার বলা হয় তাহলে কমলা গোল পুরাটাই আমি আকার বুঝি। কিন্তু এখানে আমাদের পরমাণুর আকার বলতে আমাদের এখানে বোঝানো হবে তার ব্যাসার্ধটা। তার মানে তার নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথ পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কিন্তু তার ব্যাসার্ধ বা তার আকার। ভালো করে খেয়াল করো। যেমন ধরো, আমি দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে সেই মৌলগুলা লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন পর্যন্ত, অর্থাৎ 2 থেকে আমাদের 3 থেকে অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা 3 থেকে লিথিয়াম, যেহেতু প্রথম পর্যায়ে আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম আছে, তাহলে দ্বিতীয় পর্যায়ের শুরুতে 3 নাম্বার থেকে একদম 10 নাম্বার পর্যন্ত, তাহলে মোট 8টা মৌল। তাহলে সেই মৌলগুলা বাম থেকে ডানে গেলে সাধারণত আকার বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, সেই জিনিসগুলো আমার একটু মেমোরিতে রাখতে হবে। অনেকে দায়সার গোছের বলে দেয়, পারমাণবিক সংখ্যা যেহেতু বাড়তেছে আকার তো বাড়বেই, কিন্তু গুঁড়ো রহস্যটা বুঝতে হবে তোমাদের। সেটা হচ্ছে, বাম থেকে ডানে গেলে যেহেতু একই পর্যায়ে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হচ্ছে না, কারণ একই শক্তিস্তরে একই পর্যায়েই তো ওই মৌলগুলো সবগুলো অবস্থান করে, কিন্তু ইলেকট্রন একটা বাড়ে, আবার প্রোটনও একটা বাড়ে। তো বেশিরভাগই সবাই বলে দেয় যে ইলেকট্রন বৃদ্ধি পায় বলে আকার কিছুটা হ্রাস পায়, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের বৃদ্ধির চেয়েও এখানে প্রোটনের বৃদ্ধিটা একটু বেশি ইফেক্টিভ। কারণ আমরা জানি একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের প্রায় 1840 গুণ বেশি। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রোটন বৃদ্ধি আর একটা ইলেকট্রন বৃদ্ধি নিশ্চয়ই সমান নয়। তো সেক্ষেত্রে আমি যখনই প্রশ্নটা হচ্ছে এরকম যে বাম থেকে ডানে গেলে কেন পরমাণুর আকার হ্রাস পায় একই পর্যায়ে, তাহলে সেটার উত্তর হচ্ছে যে একই পর্যায়ে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পাওয়ায় বাইরের কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণ বাড়ে।
আকর্ষণ বাড়লে বাইরের কক্ষপথটা কিছুটা সংকুচিত হয়ে যায়, সেই জন্য বাম থেকে ডানে গেলে সাধারণত আকার হ্রাস পায়। এটা কিন্তু ভালো করে খেয়াল করবা, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরো নিয়ন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। আমি যদি সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়ামের একটা আয়ন, সোডিয়ামের পজিটিভ আয়ন, যার পারমাণবিক সংখ্যা 11 কিন্তু তার ইলেকট্রন একটা ত্যাগ করলে সেটা 10 হয়। আর অক্সিজেন দুইটা ইলেকট্রন যোগ করলে তারপরে সেটাও কিন্তু ইলেকট্রন সংখ্যা 10 হয়, অর্থাৎ এমনিতে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে দেখো 3টা মৌলের কথা বললাম আমি, একটা পরমাণু আর 2টা আয়ন। পরমাণুটা হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন 10টা আছে। সোডিয়াম প্লাস, প্রোটন সংখ্যা 11 কিন্তু ইলেকট্রন আছে 10টা, একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে 10টা হয়েছে। আর অক্সিজেন, যার পারমাণবিক অক্সাইড O2 মাইনাস, যেটার পারমাণবিক সংখ্যা 8 কিন্তু সেটা 2টা ইলেকট্রন ত্যাগ করে, তারও কিন্তু ইলেকট্রন 10টা হয়েছে। তাহলে এখানে একটা ছোট প্রশ্ন আমাদের আছে, সেটা হচ্ছে এই 3টা মৌল এবং আয়নকে আইসো ইলেকট্রনিক পদার্থ বলে। আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, আর ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ সেম সংখ্যক ইলেকট্রন থাকলে তাদেরকে আইসো ইলেকট্রনিক পদার্থ বলা হয়। তাহলে এরা আইসো ইলেকট্রনিক পদার্থ। এরকম আইসো ইলেকট্রনিক পদার্থ আরও অনেক আছে। যেমন আমি ম্যাগনেসিয়াম 2+, সেটাও কিন্তু 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+, তাও 10টা ইলেকট্রন, আবার ফ্লোরাইড মাইনাস অথবা N3-, এগুলো সব 10টা করে ইলেকট্রন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 3টার মধ্যে কোনটার আকার বড় এবং কেন? তাহলে দেখো অক্সাইড যেটা, সেটা 8টা প্রোটন 10টা ইলেকট্রন, যেটা নিয়ন 10টা প্রোটন 10টা ইলেকট্রন, এবং সোডিয়াম প্লাস 11টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে যেখানে প্রোটন সংখ্যা বেশি সেখানে সমান সংখ্যক ইলেকট্রনকে বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে, ফলে আকার ছোট হবে। সেই হিসেবে আমাদের সোডিয়াম প্লাসের আকারটাই কিন্তু সবচেয়ে ছোট, এবং অক্সাইড O2- আকারটাই সবচেয়ে বড়। একটু খেয়াল করো। আবার সোডিয়াম যদি তুমি ওইভাবে চিন্তা করো যে সোডিয়াম তো তৃতীয় পর্যায়ের মৌল, আসলে সেটা না। কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তার কিন্তু তৃতীয় শক্তি স্তরটা থাকে না, তখন সেও কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ নিয়নের সমপর্যায়ে চলে আসে, দ্বিতীয় গ্রুপ। অর্থাৎ তখন দ্বিতীয় পর্যায়ে তার 2টা শক্তি স্তর, একটা শক্তি স্তর তো ইলেকট্রন ত্যাগ করে সেটা ভেনিশ হয়ে গেছে। সুতরাং এই 3টার মধ্যে আমাদের সোডিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট এবং অক্সাইডের আকার সবচেয়ে বড়। এই 3টার মধ্যে আমি যে 3টা বলেছি, অক্সাইড, নিয়ন এবং সোডিয়াম প্লাস। তাহলে আকার নিয়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে পর্যায় সারণীতে সাধারণত আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে গেলে সেখানে আবার পারমাণবিক সংখ্যাটা হিসাব করবো না, সেখানে উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু একটা নতুন শক্তি স্তর যুক্তই হচ্ছে, তো একটা নতুন শক্তি স্তর যুক্ত হলে আমরা জানি সেক্ষেত্রে আকারটা বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, আর বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। এটা আমি আকার সম্পর্কে বললাম। আবার যদি এমন হয় যে কোনো মৌলের 2টা আয়ন আছে, 2টা ক্যাটায়ন আছে, একটা Fe2+, একটা Fe3+, তাহলে কোনটার আকার বড়? তাহলে আমরা ব্যাখ্যাটা এইভাবে করব যে Fe2+ এবং Fe3+ দুইটাতেই 26টা প্রোটন আছে, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 26। কিন্তু Fe2+-এ 2টা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন হচ্ছে 24টা, আর Fe3+-এ 3টা ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23টা। তাহলে 26টা প্রোটন 24টাকে যতটা আকৃষ্ট করবে, 23টা ইলেকট্রনকে তার চেয়ে বেশি দৃঢ়ভাবে আকৃষ্ট করবে, ফলে আকারটা সংকুচিত হয়ে যাবে। সুতরাং Fe3+-এর আকার ছোট। একটু খেয়াল করবা, Fe3+-এর আকার ছোট। তাহলে এইভাবে আমরা মানে আকারটা সম্পর্কে জানলাম। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এরপর আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি ইংরেজিতে, যেটাকে আয়োনাইজেশন পটেনশিয়াল অর আয়োনাইজেশন এনার্জি বিভিন্ন ইয়েতে ডাকা হয়, অথবা মানে সংক্ষেপে I.E, মানে প্রথম অক্ষর আয়োনাইজেশন এনার্জি, ওইভাবে লেখা হয়। তাহলে এখন এই আয়োনাইজেশন এনার্জিটা আসলে কি সেটা একটু আমি জানবো। তাহলে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল, সেটা হচ্ছে কোনো একটা নিরপেক্ষ গ্যাসীয় একমল পরমাণুর, ভালো করে দেখো, নিরপেক্ষ, এই নিরপেক্ষ বলতে আবার নিষ্ক্রিয় না, নিরপেক্ষ বলতে যার উপর কোনো চার্জ নাই, পজিটিভ নেগেটিভ চার্জ নাই, সেটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে কোনো নিরপেক্ষ গ্যাসীয় একমল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে একমল ইলেকট্রন সরিয়ে তাকে একক ধনাত্মক একমল গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, মানে শক্তি দিতে হয়,
তাকে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি অথবা আয়নাইজেশন পটেনশিয়াল বিভিন্ন নামে ডাকা হয়, এটা বলা হয়। তাহলে নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে এক মোল ইলেকট্রন সরাই তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তিটা লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এটাকে আবার প্রথম আয়নীকরণ শক্তি বলা হয়। অর্থাৎ নিরপেক্ষ পরমাণুর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন সরাইতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে এই প্রসঙ্গে আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তিটাও জানি। দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা কি? সেটা হচ্ছে একক ধনাত্মক আয়ন থেকে আরেক মোল ইলেকট্রন সরিয়ে তাকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা প্রয়োজন তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি ছিল নিরপেক্ষ পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাইতে, আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে একক ধনাত্মক আয়ন থেকে আরেকটি ইলেকট্রন সরিয়ে তাকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগবে সেটাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে। এবং আমাদের এই ব্যাখ্যাটাও যে কোনো মৌলের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তি অলওয়েজ বেশি। কারণ এখন হয়তো কেউ কেউ চিন্তা করতে পারে দ্বিতীয় আয়নীকরণ শক্তি দুইটা ইলেকট্রন সরাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রথমে আয়নীকরণ শক্তিতেও একটা ইলেকট্রন সরতেছে, সেটা নিরপেক্ষ পরমাণু থেকে, আর দ্বিতীয় আয়নীকরণ শক্তিতেও কিন্তু একটা ইলেকট্রনই সরতেছে এবং সেটা একক ধনাত্মক আয়ন থেকে। তো তাইলে স্বাভাবিকভাবে দুইটাতে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, তাইলে তো পরেরটাতে বেশি হবে কেন, অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হবে কেন। তাহলে দেখো, প্রথম আয়নীকরণ শক্তিতে একটা ইলেকট্রন যখন সে ছেড়ে দেয় তখন তার ইলেকট্রন সংখ্যা যখন একটা কমে যায় তখন প্রোটনের প্রতি তার আগে যে আকর্ষণ ছিল এখন আকর্ষণটা আগের চেয়ে বেশি হয়, কারণ এখন একটা ইলেকট্রন কম, সুতরাং প্রোটন বাকি ইলেকট্রনগুলোকে আগের চেয়ে একটু বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে, ফলে দ্বিতীয় ইলেকট্রন সারিতে আগের চেয়ে শক্তি বেশি লাগবে। কারণ আগের চেয়ে ইলেকট্রন যেহেতু একটা কম, সেজন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি আগের চেয়ে বেশি আকৃষ্ট, সেজন্য দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অলওয়েজ প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষায় বেশি। এবার আমরা বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাই সাধারণত, এবং সেটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইভাবে বাম থেকে ডানে গেলে আকার। এখন প্রশ্ন হচ্ছে বাম থেকে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কেন? তাও একই জিনিস, একই ব্যাখ্যা আমি দিতে পারি যে বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হচ্ছে না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি কেটুর বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন প্রতি আকর্ষণ পূর্বের তুলনায় বাড়ে, ফলে একটা ইলেকট্রনকে সরাইতে আগের চেয়ে বেশি শক্তি ব্যয় হয়, সেই জন্যই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। যেমন সিম্পল একটা এক্সাম্পল, আমি যদি 5 এবং 6 নম্বর মৌলের কথা ধরি, 5 নম্বর মৌল হচ্ছে বোরন, 6 নম্বর মৌলটা হচ্ছে কার্বন। তাহলে বোরনের কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে 5টা আর কার্বনের কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে 6টা প্রোটন 6টা ইলেকট্রনকে যতটা আকর্ষণ করবে, 5টা প্রোটন কিন্তু 5টা ইলেকট্রনকে তার চেয়ে কম আকর্ষণ করবে, যেহেতু প্রোটন সংখ্যা যত বাড়বে আকর্ষণ তত বাড়বে। তাহলে সেই হিসেবে নিশ্চয়ই একটা ইলেকট্রন সরাইতে বোরনে 5টা প্রোটনের এগেনস্টে গিয়ে তাকে কাজ করতে হবে, কিন্তু কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটনের এগেনস্টে গিয়ে কাজ করে একটা ইলেকট্রনকে সরাবে। তাহলে ডেফিনেটলি বোরনের চেয়ে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে নর্মাল কথা। কিন্তু আমাদের বাম থেকে ডানে আমাদের দ্বিতীয় পর্যায়ে দুইটা মৌলের মধ্যে এটার ব্যতিক্রম দেখা যায়। তার মধ্যে সেই দুইটা মৌল হচ্ছে বেরিলিয়াম, বোরন এবং নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে সেই স্বাভাবিকভাবে বেরিলিয়ামের চেয়ে বোরনের যেহেতু পারমাণবিক সংখ্যা 5, 5টা প্রোটনের এগেনস্টে গিয়ে কাজ করতে হবে, আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি। অন্যদিকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, যদিও নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা অক্সিজেন অপেক্ষা কম। কিন্তু সেটার ব্যাখ্যাটা হচ্ছে বেরিলিয়ামের 4 ইলেকট্রন বিন্যাস যদি লিখি, সেক্ষেত্রে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, অন্যদিকে বোরনের হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে যেহেতু বেরিলিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, কোনো মৌলের সর্বশেষ s অরবিটাল যদি পুরোপুরি পূর্ণ থাকে অথবা p অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। তাহলে সেই হিসেবে আমাদের বেরিলিয়াম 1s2 2s2, তার মানে তার সর্বশেষ s অরবিটালটা পুরোপুরি পূর্ণ, সুতরাং সেটা বেশি স্থিতিশীল। অন্যদিকে তার পাশের মৌলটা যেটার পারমাণবিক সংখ্যা বেশি 1s2 2s2 2p1 যেটা বোরন, সেটা কিন্তু p অরবিটাল অর্ধপূর্ণ না, পূর্ণ না, সুতরাং এটা বেরিলিয়ামের মতো অতটা স্থিতিশীল না। তাহলে সেই জন্য বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা বোরনের চেয়ে 1 কম হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণেই সেটা আয়নীকরণ শক্তি বেশি, বোরনের কম। অন্যদিকে নাইট্রোজেন
এবং অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 7 1:2:2p3, অন্যদিকে অক্সিজেন হচ্ছে 1:2:2p4। তাহলে যেহেতু নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ p3, পিতে 6টা থাকলে পূর্ণ তাহলে অর্ধপূর্ণ, সেজন্য সেটা বেশি স্থিতিশীল। তো স্থিতিশীল হওয়ার কারণেই সেটা আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, যদিও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা নাইট্রোজেন অপেক্ষা বেশি। তাহলে সেই একই নিয়মটা আমাদের তৃতীয় পর্যায়ে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি, কারণ 3s2 তৃতীয় শক্তি স্তরে s অরবিটাল পুরোপুরি পূর্ণ। একইভাবে তৃতীয় পর্যায়ে ফসফরাসের আয়নীকরণ শক্তি তার পরবর্তী মৌল অর্থাৎ সালফারের আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি হয়। তাই এই ব্যতিক্রমগুলো জানলাম। আর উপর থেকে নিচের দিকে গেলে অলওয়েজ আমাদের আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, যেহেতু উপর থেকে নিচের দিকে গেলে নতুন একটা শক্তিস্তর যুক্ত হয়, নতুন শক্তিস্তর যুক্ত হলেই কেন্দ্রের নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আকর্ষণ কমে যায়, আকর্ষণ কমলে ইজিলি ইলেকট্রনকে সরাইতে পারে। তাহলে এই যে আমরা শুরু থেকে আজকে এই মৌলের পর্যাবৃত্ত ধর্মতে আমি মানে আকার এবং আয়নীকরণ শক্তি পর্যন্ত কমপ্লিট করলাম। আমাদের প্রায় 40 মিনিটের কাছাকাছি ভিডিও চলে যাচ্ছে, সেই জন্য আমি এই মুহূর্তে এটা স্টপ করে আমি পরবর্তী লেকচারে আমি সরাসরি পরের অংশ পুরোটাই আলাপ করতে চেষ্টা করব, তাও এই 40-45 মিনিট হলে সেটা তোমাদের সহ্য সীমার মধ্যে থাকে। তো যাই হোক, আমি হয়তো তোমাদেরকে একটা ছোট্ট লেকচারে কিংবা মাত্র 40-50 মিনিটে যদি সব শিখেই ফেলা যাইতো, তাহলে তো মানে এই 40-50 মিনিট 4-5 বার মানে ইয়ে করেই আমি লেকচার দিয়ে পুরো তোমাদেরকে এক্সপার্ট করে দিতে পারতাম। কিন্তু ব্যাপার হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ম্যানকে না শুধু ওমেনকেও পারফেক্ট করে। যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা ছেলে এবং মেয়েরা প্রথম থেকে একটু প্র্যাকটিস করবা, যে কোনো জিনিস আর যত বেশি পড়বা, পড়ার কোনো বিকল্প নাই। বিভিন্ন ধরনের বই আছে, আমাদের বর্তমানে নেট জগৎটা খুব মানে সবার মানে দোরগোড়ায় চলে গেছে। আমাদের এই জুমের পারপাসে সবাই মোটামুটি অনেক এক্সপার্ট। তো সেই হিসেবে গুগলে সার্চ দিয়ে অনেক জিনিস জানতে পারো। যে কোনো প্রশ্ন তোমাদের হয়তো অনেক সময় মনে থাকতে পারে যে এই জিনিসটা সার্চ দিয়ে দেখি। আর তাছাড়া আমাদের ইউটিউব জগৎটাও এখন অনেক সমৃদ্ধ, প্রত্যেকটা মানে টপিকস আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মধ্যে যে কেমিস্ট্রির যে কোনো একটা জিনিস দিয়ে তুমি ইউটিউবে সার্চ দাও, দেখবা অনেক সুন্দর সুন্দর অনেক আমাদের দেশি কিংবা ইন্ডিয়ান কিছু মানে এই বাংলা টিচার, সেগুলো কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে। তুমি একটা টিচারের জিনিস ভালো করে না বুঝো অন্য টিচারের শরণাপন্ন হও, তার মানে মোটামুটি তোমার একটা ঐকান্তিক ইচ্ছাটাই এখানে আসল। তো ঠিক আছে, ভিডিও বেশি লেংথি হয়ে যাচ্ছে বলে আমি এই পর্যায়ে স্টপ করলাম। আমার নেক্সট ইয়ার ইলেকট্রন আসক্তি থেকে শুরু হবে পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।